স্বাগত জানাচ্ছি আরটিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি জেরিন অপি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তায় নৌ ও বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তাদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর সদর দপ্তরে নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2026-এর উদ্বোধনকালে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে পেশাগত দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে বিমান বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন সরকার প্রধান। মাদক সেবনে বাধা দেওয়ায় রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের 4 জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থ নামের 2 যুবককে আটক করেছে পুলিশ। দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ। রংপুর থেকে জাহাঙ্গীর আলম বাদলের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। বৃহস্পতিবার রাতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে ইয়াবা সেবন করছিলেন মুগ্ধ ও সিদ্ধার্থ নামের 2 যুবক। বিষয়টি টের পেয়ে খালি গায়ে গলায় গামছা নিয়ে ছাদে ওঠেন গণপতি চক্রবর্তী। তখন ওই গামছা দিয়েই তাকে হত্যা করা হয়। পরে তার স্ত্রী প্রীতিলতা উপরে উঠতে গেলে তাকেও সিঁড়িতেই হত্যা করে ঘাতকরা। এরপর তাদের 2 সন্তান আগামী চক্রবর্তী, প্রাপ্তি ও আয়ুষকে শ্বাসরোধে হত্যা করা হয়। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পুলিশ কমিশনার। রংপুর জেলা স্কুলের 5ম শ্রেণীর ছাত্র প্রিয়ম, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে এবং এক পর্যায়ে একটা বালিশ চাপা দিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর বাড়িটি তালা দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। সংবাদ সম্মেলনে 2 জনকে গ্রেফতারের তথ্য দিয়ে হত্যাকাণ্ডের বিস্তারিত তুলে ধরে পুলিশ। 8 মাস পরে মাদক সেবন করতেছিল গণপতি স্যার, এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে তারা ওনাকে খুন করে। তারা যারা খুনি, এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, এরা গণপতি স্যারকে স্যার বলতেন। এই ব্যাপারে মামলা রুজু হয়েছে কোতোয়ালি থানার মামলা নম্বর 43 ধারা 302-34 দণ্ডবিধি। শনিবার রাতে নগরীর মাছুয়াপাড়া এলাকার তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী এবং 2 সন্তানের মরদেহ উদ্ধার করা হয়। নাদিরা সুলতানা, আরটিভি। লালমনিরহাটের আলোচিত নন্দিনী হত্যা মামলায় প্রধান আসামি বিধান চন্দ্রের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় বিধানের মা মমতা রানী ও বাবা রণজিৎ কুমারকে 5 বছর করে কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী এ রায় ঘোষণা করেন। মাত্র 6 কার্যদিবসের মধ্যে চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে স্বজনরা। গত 16 জুন বিকেলে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় 7 বছর বয়সী শিশু নন্দিনী। পরদিন সকালে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতের মাটি খুঁড়ে বস্তাবন্দি নন্দিনীর মরদেহ উদ্ধার করা হয়। এদিকে কুমিল্লার নাঙ্গলকোটে গৃহবধূ মরিয়ম বেগম হত্যা মামলায় শ্বশুর, শাশুড়ি ও দেবর সহ 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে 20,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে ফরিদপুরে গণধর্ষণের মামলায় সুমন মোল্লা এবং ওসমান ব্যাপারী নামের 2 যুবককে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লাখ টাকা জরিমানা করেছে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আমার মেয়ের বিচার হয়েছে, বিচারে সন্তুষ্ট হয়েছি এবং দ্রুত ফাঁসির কার্যকরতা চাই। রায়ে আমরা সন্তুষ্ট, আমরা দ্রুত এই কার্যকর দেখতে পাই বা দেখতেই পাই। হবিগঞ্জ সদরের লস্করপুর কালীগঞ্জ এলাকায় 1.5 মাসের ব্যবধানে আবারও খোয়াই নদীর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি দ্রুত লোকালয়ে প্রবেশ করছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। দুপুরে চুনারুঘাটের বাল্লা পয়েন্টে পানি বিপদসীমার 150 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে কৃষি জমি ও ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামত কাজে ধীর গতির কারণে ফের ভাঙনের সৃষ্টি হয়েছে। এর আগে গত 9 জুলাই একই বাঁধ ভেঙে অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। এখানে বাঁধ আগেও ভাঙছে, এখন কাজ চলমান ছিল, কাজের গতি খুব কম ছিল। কম থাকার কারণে
বাদ একবারে নিচু হইরা পানছে, এখন আবার নতুন হইরা পানি যখন সামান্য বাড়ছে তখন আবার বাদ ভাঙে গেছে। এমন ভাবে দেওয়া হইতো যেমন এখানে যেন ভবিষ্যতে যেন কোনোদিন যেন বাগা না দেয়। গত 17 বছর গড়ে ওঠা অনুমোদনহীন প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে জবাবদিহিতার বাইরে থাকা স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে সরকার। সকালে 250 শয্যার নওগাঁ জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন মন্ত্রী। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বিভাগ ঘুরে নানা বিষয়ে অসন্তোষ প্রকাশ করে কর্তৃপক্ষকে সতর্ক করেন তিনি। এ সময় স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনবল সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ারও কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। একজন ডাক্তার পেয়েছি, এখন পর্যন্ত আসেননি। ওনাকে আমি সিভিল সার্জন সাহেবকে বলবো যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে। আর যদি ধরেন একদিন কোনো দৈব কারণে হঠাৎ হয়ে থাকে, তাও হুঁশিয়ারি দিতে, সতর্ক করতে, যাতে করে নিয়মিত হয়। আগামী 1 মাসের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম থেকে নিয়ে প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সকালে বরিশাল শিল্পকলা একাডেমির হলরুমে প্রাথমিক শিক্ষায় শ্রেণী কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামো সংস্কার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। শিক্ষিত বাংলাদেশ গড়তে সবার মতামত নিয়ে নীতিমালা তৈরি করা হবে বলেও জানান তিনি। মাসখানেকের ভেতরে আমরা নতুন নীতিমালা প্রণয়ন করব, যেটার আলোকে আমাদের সকল অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যারা আছেন তারা তাদের কার্যক্রম পালন করবেন এবং সেই আলোকে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার এবং সরকারি প্রাথমিক স্কুল, বিদ্যালয় সবগুলো পরিচালিত হবে। একটি সেতুর অভাবে চরম দুর্ভোগে পড়েছেন রাজশাহীর মোহনপুরের একটি বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী। ভেলায় চড়ে কিংবা মানুষের কাঁধে করে বিদ্যালয়ে যাচ্ছে অনেকে। ঝুঁকিপূর্ণ যাতায়াতে সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। রাজশাহীর বাগমারা সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রতিদিন এভাবেই বাঁশের তৈরি ভেলায় কিংবা কাঁধে করে খাল পার হয়ে বিদ্যালয়ে যেতে হয় রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার এসব কোমলমতি শিক্ষার্থীদের। দুর্ঘটনার শঙ্কায় নিয়মিত স্কুলে যাচ্ছে না অনেকে। তাদের কাছে থাকে 2টা ড্রেস, একটা স্কুল ড্রেস আর একটা অন্য ড্রেস। যে ড্রেসটা ভিজিয়ে এ পাশে এসে তারা চেঞ্জ করে নিয়ে তারপর স্কুল ড্রেস পরে ক্লাসে বসছে। যাতায়াত করার সময় প্রতিবারই ভিজে যাওয়ার কারণে সবাই অসুস্থ হয়। আমরা ঠিক মতন স্কুলে আসতে পারি না। এখানে একটি ব্রিজ নির্মাণ হলে আমরা স্কুলে আসতে পারবো, লেখাপড়া করতে পারবো। আমাদের আসতে খুবই সমস্যা হয়, বই খাতা ভিজে যায়, তার কারণে একটা ব্রিজ প্রয়োজন। এখানে ব্রিজ একটা যত তাড়াতাড়ি সম্ভব যদি দেওয়া যায় তাহলে আমাদের অনেক সুবিধা হয়। ব্যাহত হচ্ছে স্থানীয় কৃষি ও ব্যবসায়িক কার্যক্রম। এই সময় এসে যদি আমাদের শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষেত্রে এরকম প্রতিবন্ধকতা থাকে তাহলে এটা অবশ্যই দুঃখজনক। এখানে একটা ব্রিজের খুবই জরুরি। এই ব্রিজটা হলে আমরা উপকৃত হব এবং মালিদাগুপুরের ছেলেমেয়েরা এবং তার গার্জেনরা উপকৃত হবে। প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর প্রশাসকের। এলজিডিতে একটি প্রজেক্টের থেকে যাতে এই ব্রিজটি করা যায়, কারণ এটি অত্যন্ত ব্যয় সাপেক্ষ প্রকল্প হবে। তো এটি যাতে করা যায় সেজন্য এমপি স্যার এটি চেষ্টা করছেন। শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে দ্রুত একটি সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সাকিব আল হাসান, RTV। যুদ্ধবিধ্বস্ত গাজায় বন্ধ হয়ে গেছে স্কুল, বিশ্ববিদ্যালয় আর অসংখ্য কর্মসংস্থানের সুযোগ। এমন বাস্তবতায় কিছু নারী বেছে নিয়েছেন সুই সুতার পথ। ছোট এক প্রশিক্ষণ কর্মশালায় নিজেদের দক্ষ করে তুলছেন তারা। লক্ষ্য একটাই, নিজের পায়ে দাঁড়িয়ে পরিবারকে সহায়তা করা। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। গাজার চারদিকে যুদ্ধের ধ্বংসস্তূপ, বেকারত্ব আর অনিশ্চয়তার মধ্যে নারীদের জন্য আয়ের সুযোগ এখানে খুবই সীমিত। এমন পরিস্থিতিতে একটি সেলাই প্রশিক্ষণ কর্মশালা হয়ে উঠেছে নতুন আসার জায়গা, যেখানে নারীরা শিখছেন কাপড় কাটা, সেলাই করা আর বিভিন্ন পোশাক তৈরির কাজ। তাদের অনেকেই আগে কখনো পেশাগতভাবে সেলাই শেখেনি। যুদ্ধই বদলে দিয়েছে জীবনের পথ।
এক প্রশিক্ষণার্থী জানান, যুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারেননি, তাই কঠিন পরিস্থিতিতে নতুন এই দক্ষতা অর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। কঠিন পরিস্থিতির কারণে এই কোর্সে ভর্তি হয়েছে। যুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করতে পারিনি। জীবনের 3টি বছর নষ্ট হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু প্রতিকূল পরিস্থিতির কারণে তা আর সম্ভব হয়নি। যুদ্ধ আমার মানসিক স্বাস্থ্যের উপরও ব্যাপক প্রভাব ফেলেছে। এমন আরো অনেক নারীর বিশ্বাস, ছোট এই দক্ষতাই একদিন পরিবারের আয়ের ভরসা হয়ে উঠবে। যুদ্ধের মধ্যেও সম্মানজনকভাবে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। ধ্বংস আর হতাশার শহরে তাই সেলাই মেশিনের শব্দ শুধু কাপড় জোড়া লাগানোর নয়, এ যেন ছিন্ন ভিন্ন জীবনের স্বপ্নগুলো নতুন করে জোড়া লাগানোর গল্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ফরাসি, রুশ ও অন্যান্য বিদেশি ওয়েবসাইটের সহায়তায় কাজের নকশা তৈরি করছি। গ্রাহকদের চাহিদা অনুযায়ী মডেল ডিজাইন করে পাশাপাশি বিদেশি পোশাকের মডেলের সঙ্গে আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী সূচিকর্মের নকশা যুক্ত করি, অথবা গ্রাহকদের পছন্দ অনুযায়ী নকশা তৈরি করি। যুদ্ধ কেড়ে নিয়েছে শিক্ষা, কাজ আর স্বাভাবিক জীবন, কিন্তু গাজার এই নারীরা দেখাচ্ছেন একটি সুই আর এক টুকরো সুতো কখনো কখনো হতে পারে স্বাধীনতা, মর্যাদা আর বেঁচে থাকার শক্তিশালী হাতিয়ার। ইমতিয়াজ আহমেদ, RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।